আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো। বিশ্বময় এই করোনা সংকটকালে আমাদের অনলাইনে ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। সেই লক্ষ্যে প্রতিটি বিষয়ের ক্লাসগুলো তোমাদের জন্য অনলাইনে আপলোড করে দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি সেই ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে সমাজকর্ম বিষয়ের একটি ক্লাস আপলোড করতে যাচ্ছি। আমি তোমাদেরকে ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। অনুরোধ করব এই ভিডিওটি তোমরা সর্বশেষ অংশ পর্যন্ত দেখে যাবে এবং এভাবেই তোমাদের পড়ালেখাগুলো চালিয়ে যাবে। স্নেহের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও সমাজকর্ম ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। যথারীতি তোমরা পর্দায় আমার পরিচয় দেখতে পাচ্ছ, পাশাপাশি দেখতে পাচ্ছ আজকে আমরা একাদশ শ্রেণীর জন্য সমাজকর্মের প্রথম পত্র এর সপ্তম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে সেই ক্লাসে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি এর আগেও দেখেছ এবং এটি বুঝতে পেরেছো যে ছবিগুলো কী প্রকাশ করছে। সংক্ষেপে বলে দিচ্ছি যে ছবিগুলোর মাধ্যমে সামাজিক নীতির বিভিন্ন বিশিষ্ট দিকগুলো বা বিভিন্ন পর্যায়গুলো এখানে ফুটে উঠছে। তোমরা দেখতে পাচ্ছ জনসাধারণ একটা নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্যের দিকে রওনা করছে, এগিয়ে যাচ্ছে। একটি পারিবারিক সুরক্ষার ছবি, প্রতীকী ছবি দেখতে পাচ্ছ। জনসাধারণের বিনোদনের ছবিটি দেখতে পাচ্ছ নিচের দিকে, এবং আরেকটি ছবি যেটি তাদের যৌথ প্রয়াসের, সম্মিলিত প্রয়াসের একটি ছবি দেখতে পাচ্ছ। মূলত এগুলো একটি সামাজিক নীতির প্রতিছবি। যথারীতি আজকে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। সপ্তম অধ্যায়ের শিরোনাম সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম। এই সপ্তম অধ্যায়ের একটি বিষয় আজকে আলোচনা হবে। যথারীতি আজকের ক্লাসের শিখন ফল তোমরা দেখতে পাচ্ছ। সামাজিক নীতি প্রণয়ন, সামাজিক নীতি প্রণয়নের ধাপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিখন ফল সামাজিক নীতি প্রণয়নের ধাপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আলোচনা শুরু করার পূর্বে আমরা আরেকটু দেখে নিই যে সামাজিক নীতি বলতে কি বুঝি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে সামাজিক নীতি হচ্ছে সমাজের নীতি, অর্থাৎ জনগণের কল্যাণে বা সমাজের কল্যাণে গৃহীত নীতিকেই সামাজিক নীতি বলে। সামাজিক নীতি সমাজ বা রাষ্ট্র কর্তৃক এমন কতগুলো নিয়ম যা সামাজিক কার্যকলাপ পরিচালনা তথা সমাজের উন্নয়নে গৃহীত সমাজ কল্যাণ কর্মসূচিকে দিক নির্দেশনা দিয়ে থাকে। সামাজিক কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও সামাজিক নীতি বলা হয়। মোট কথা, সমাজের কল্যাণে যে সকল নীতিগুলো নেওয়া হয়ে থাকে, যা সমাজকে দিক নির্দেশনা দিয়ে থাকে, সেগুলোই হচ্ছে সামাজিক নীতি। সামাজিক নীতি সামাজিক কর্মসূচি বা সরকার কর্তৃক গৃহীত কতিপয় সুশৃঙ্খল নিয়ম নীতি যা আদর্শ রূপে গণ্য করা হয়, কেননা এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং এ নীতি জনগণের সার্বিক কল্যাণের পথ নির্দেশ করে। স্বভাবতই সন্তোষজনক মানব কল্যাণ সাধন এবং সমাজ কাঠামোর মধ্যে মানব সম্পর্কের উন্নয়ন সাধন করে। অর্থাৎ সামাজিক নীতি মানুষের সন্তোষজনক
মানব কল্যাণ সাধন করে এবং সমাজ কাঠামোর মধ্যে মানব সম্পর্কের উন্নয়ন সাধন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ স্বাধীনতার পর এ পর্যন্ত জনগণের স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক নীতিগুলো হলো জাতীয় শিক্ষানীতি 2010, জাতীয় শিশু নীতি 2011, জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 এবং জাতীয় জনসংখ্যা নীতি 2012। অর্থাৎ এই সকল নীতিগুলো জনগণের কল্যাণে, তাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে সর্বোপরি একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে এই নীতিগুলো গৃহীত হয়েছে। স্নেহ শিক্ষার্থীরা, এরপরে আমরা সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া বা ধাপসমূহ দেখব। স্নেহ শিক্ষার্থীরা, সামাজিক নীতি সামাজিক উন্নয়ন ও মঙ্গলের জন্য একটি সুচিন্তিত সিদ্ধান্ত। এতে বৃহত্তর জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বাস্তবায়নের নীল নকশাও বলা হয়ে থাকে। সামাজিক নীতিকে একটি সমাজ বা রাষ্ট্রের দর্পণ বলা যায়, কেননা উক্ত রাষ্ট্র বা সমাজের উন্নয়নমূলক বিভিন্ন দিকের একটা বাস্তব চিত্র ফুটে ওঠে সামাজিক নীতিতে। সামাজিক নীতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এজন্য সামাজিক নীতি সামাজিক সিদ্ধান্তের একটি জটিল প্রক্রিয়াও বলা হয়। যেহেতু সামাজিক নীতি সমাজ উন্নয়নের নির্দেশক, সেহেতু সেখানে জনসমর্থন এবং সহায়ক নেতৃত্বের উপর সর্বাধিক জোর দেওয়া হয়। সামাজিক নীতি প্রণয়নকালে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়, তেমনি নীতি নির্ধারণ ও প্রণয়নকালেও এর কতগুলো মডেল, ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নীতি প্রণয়নের ধাপগুলো আলোচনা করব। প্রথমে যে ধাপটি আছে, নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ, নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ। নীতি প্রণয়নের প্রথম ও প্রধান ধাপ হচ্ছে নীতির অনুভূত প্রয়োজন চিহ্নিত করা। নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভবের মধ্য দিয়ে নীতি প্রণয়নের ধাপ শুরু হয়। সমাজের যে কোনো স্তরের সচেতন জনগণ কর্তৃক সামাজিক নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। বাস্তবভিত্তিক মতামত ও যুক্তিযুক্ত আলোচনার মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের সূত্রপাত হয়। সামাজিক নীতি ব্যাপক ও বাস্তবভিত্তিক প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন দেশের জনসাধারণ, সচেতন ব্যক্তিবর্গ, গবেষক, সাহিত্যিক, সমাজচিন্তাবিদ, বিভিন্ন এজেন্সিসমূহ এবং দেশের সরকার। তাই সরকার কর্তৃক কোনো সমস্যা সমাধানের পদক্ষেপ না নেওয়া হলে তা ঠিকমতো সমাধান করা সম্ভব হয় না। সরকার কোনো নীতি প্রথমে গ্রহণ করেন সাধারণত যতক্ষণ না সকলের ইচ্ছা বা প্রয়োজনীয়তা এ সম্পর্কে অনুভূত না হয়। অর্থাৎ সরকার কোনো নীতি প্রথমে গ্রহণ করেন না, কারণ প্রথমে নীতির প্রয়োজনীয়তা অনুভব করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেশে জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য কোনো সুনির্দিষ্ট নীতি ছিল না। যখন এই সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করা হলো, তখন বিভিন্ন সংস্থার মাধ্যমে নীতি প্রণয়ন করা হলো
বর্তমান সরকার থেকে শুরু করে পূর্ববর্তী প্রতিটি সরকারের সময়ে এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নীতি প্রণয়ন করা হয়েছে। তাহলে বলা যায় যে সমস্যা বা প্রয়োজন একটি সমাজে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্র বা পরিবেশ সৃষ্টি করে দেয়। সুতরাং দেখা যায় যে সামাজিক নীতির প্রয়োজনীয়তা উপলব্ধি ও গুরুত্বের দিক দিয়ে সামাজিক নীতির যাত্রা শুরু হয়। অর্থাৎ অনুভূত প্রয়োজনীয়তা নির্ধারণের মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের ধাপ শুরু হয়। শিক্ষার্থীরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নীতি প্রণয়নের সিদ্ধান্ত। এটি নীতি প্রণয়নের সিদ্ধান্ত বা যৌক্তিকতা গ্রহণ সম্পর্কে বিষয়। অর্থাৎ নীতি প্রণয়নের দ্বিতীয় ধাপ হচ্ছে যে নীতি গ্রহণের যৌক্তিকতা বা সিদ্ধান্ত। এ পর্যায়ে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেন প্রতিটি পর্যায়ের সামাজিক উন্নয়নের জন্য নীতির ব্যাপক প্রয়োজনীয়তা থাকে। জনগণের আগ্রহ ও সামাজিক প্রয়োজনের প্রেক্ষিতে সামাজিক নীতি নির্ধারণের জন্য যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাপক জরিপ ও গবেষণার উপর ভিত্তি করে নীতি প্রণয়নের জন্য বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে নীতির প্রণয়নের সিদ্ধান্ত সাধারণত জনগণের আগ্রহ, তাদের প্রয়োজন, তাদের অভাব এই সকল বিষয়ের উপর ভিত্তি করে পরিকল্পিতভাবে জরিপ গবেষণার মাধ্যমে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অর্থাৎ নীতি প্রণয়নের সিদ্ধান্ত বা যৌক্তিকতা এই পর্যায়ে বিচার করা হয়। তাহলে দ্বিতীয় পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে নীতি প্রণয়নের সিদ্ধান্ত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ের কমিটি গঠন, যা নীতি প্রণয়নের তৃতীয় ধাপ। নীতি প্রণয়নের তৃতীয় ধাপ হচ্ছে গণতান্ত্রিক পন্থায় নীতি প্রণয়নের জন্য উপযুক্ত কার্যকরী কমিটি গঠন করা। নীতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে তা প্রণয়নের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সাধারণত যারা অন্তর্ভুক্ত হতে পারেন তারা হচ্ছেন যেমন সরকারের মন্ত্রী, আমলা, কোনো এজেন্সি প্রতিনিধি, এক্সিকিউটিভ, পরিকল্পনা বিভাগ থেকে নিয়োজিত ব্যক্তিবর্গ, সমাজের উচ্চ স্তরের অধিষ্ঠিত ব্যক্তি অথবা যাদের নীতি প্রণয়ন করতে হবে সেই শ্রেণীর লোকজন। সাধারণত অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা কমিটি গঠন করা হয়। কমিটি যদি সুসংগঠিত না হয় তাহলে নীতি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই উপযুক্ত ও দক্ষ বিশেষজ্ঞ ব্যতীত কমিটি গঠন করা হলে নীতি ত্রুটিপূর্ণ হয়ে থাকে। এ পর্যায়ে যাদের কল্যাণে নীতি প্রণীত হবে তাদের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। সর্বস্তরের লোকদের অংশগ্রহণের সুযোগ না থাকলে যাদের জন্য নীতি প্রণয়ন করা হয় নীতি বাস্তবায়নে তাদের অংশগ্রহণ ও সহযোগিতা পাওয়া যায় না। তাই নীতি প্রণয়নের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দক্ষ ও বিশেষজ্ঞ সমন্বয় কমিটি তৈরি করে একটি প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণ পর্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারের এজেন্সির লোকজন বা প্রতিনিধি যেমন থাকবে, পাশাপাশি যে সকল জনগণের জন্য নীতি প্রণয়ন করা হবে তাদের প্রতিনিধি বা তাদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের অংশগ্রহণ ব্যতীত প্রণীত নীতি সাধারণত বাস্তবায়নে গিয়ে দুর্বল হয়ে যায়, তাদের সহযোগিতা পাওয়া যায় না। তাই অবশ্যই
কমিটি গঠনে তাদের অংশগ্রহণ, তাদের অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচ্য বিষয়, অর্থাৎ এটা নীতি প্রণয়ন তৃতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চতুর্থ পর্যায়ে দেখছি সামাজিক জটিল অবস্থা বিশ্লেষণ। সামাজিক নীতি প্রণয়নের জন্য যে কমিটি তৈরি করা হয় সেই কমিটি সমাজের সামগ্রিক জটিল ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে থাকে। সমাজে কি কি সমস্যা বা চাহিদা রয়েছে, তা সমাধানের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে, কোন কোন সমস্যাকে অগ্রাধিকার দিতে হবে, চাহিদা পূরণের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পদ কি পরিমাণ রয়েছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে কতটুকু সম্পদ পাওয়া যাবে ইত্যাদি বিষয় এসব বাস্তবতার সঙ্গে আলোচনা করে এবং এগুলোর ব্যাপক বিচার বিশ্লেষণের মাধ্যমেই মতামত প্রকাশ করবে কমিটি। তাই নীতি প্রণয়নে সামাজিক অবস্থা ও বিভিন্ন কৌশল, উপায়, উপকরণ প্রভৃতি বিশ্লেষণ একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ পর্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটি বুঝতে পারছো যে চতুর্থ পর্যায়ে সামাজিক জটিল অবস্থা বিশ্লেষণ, অর্থাৎ এই নীতির সাথে জড়িত সম্পদ, অগ্রাধিকার, কৌশল, সমস্যা বা চাহিদা, সম্পদের উৎস, সময়, এই প্রত্যেকটা বিষয় এর সাথে সংশ্লিষ্ট যা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হয়, যাকে আমরা চতুর্থ পর্যায়ে দেখতে পাচ্ছি যে সামাজিক জটিল অবস্থা বিশ্লেষণ। এরপরে পঞ্চম পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন। নীতি প্রণয়নের এ ধাপে গঠিত কমিটির মতামতের উপর ভিত্তি করে একটি পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন করা হয়। নীতির সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য কী হবে, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু সম্পদ প্রয়োজন, নীতি কিভাবে বাস্তবায়িত হবে, নীতি জনগণের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনতে পারবে, জনগণ এ নীতি কিভাবে গ্রহণ করবে ইত্যাদি বিষয় বিবেচনা করে পরীক্ষামূলক বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন করা হয়। উক্ত খসড়া নীতি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়ে থাকে। কমিটি খসড়া নীতি পরীক্ষামূলক অনুশীলন করেন। উক্ত পরীক্ষণের বা অনুশীলনের মাধ্যমে নীতি বাস্তবায়নের ফলাফল মূল্যায়ন এবং চূড়ান্ত খসড়া নীতি প্রণয়নের জন্য প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করা হয় এবং এ পর্যায়ে যাদের জন্য বা যাদের কল্যাণের জন্য নীতি প্রণীত হয় তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে। তাহলে পঞ্চম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন করা। এরপরে ষষ্ঠত আমরা দেখতে পাচ্ছি পরীক্ষামূলক খসড়া নীতি চূড়ান্তভাবে প্রণয়ন। নীতি প্রণয়নের এ ধাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয় এবং পরীক্ষামূলক খসড়া নীতি ব্যাপক বিচার বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা, মূল্যায়ন, সংশোধন এবং পর্যালোচনার মাধ্যমে পরীক্ষামূলক খসড়া নীতি চূড়ান্তভাবে প্রণয়ন করা হয়ে থাকে। ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ চূড়ান্তভাবে প্রস্তুত খসড়া নীতিতে অনুমোদন দিয়ে তা প্রণয়ন করে। খসড়া নীতি চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়। তাহলে পঞ্চম ধাপ থেকে পরীক্ষামূলকভাবে প্রণীত খসড়া নীতি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয় এবং তারা এই খসড়া নীতিকে ব্যাপক বিচার বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা করে তা অনুমোদন দান করে তখন সেটি পরীক্ষামূলক খসড়া নীতির চূড়ান্ত প্রণয়ন ধাপ বা পর্যায় অতিক্রম করে। আশা করি তোমরা এই বিষয়টি অনুধাবন করতে পারছো। এরপরে সপ্তমত দেখতে পাচ্ছ জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ। এই পর্যায়ে
যে নতুন পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন করা হলো তা ব্যাপক প্রচারণার মাধ্যমে সে সম্পর্কে জনগণকে জানাতে হয়। নীতি প্রণয়নের উদ্দেশ্য, লক্ষ্য, ইতিবাচক দিক, নেতিবাচক দিক ইত্যাদি জনগণকে ভালোভাবে বোঝাতে হয়। জনসমর্থন আদায়ের জন্য ব্যাপক প্রচার অভিযান চালাতে হয় এবং এক্ষেত্রে প্রচার মাধ্যম হলো রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ওয়েবসাইট, আলোচনা, সেমিনার, পোস্টারিং বিভিন্ন পর্যায়গুলো এই পর্যায়ে অনুসরণ করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে জনসংখ্যা নীতির পক্ষে জনসমর্থন আদায়ের জন্য বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচার অভিযান চালানো হয়। প্রয়োজন হলে সামাজিক আইন প্রণয়ন করে নীতি বাস্তবায়ন করতে হয়। যেমন চীনে জনসংখ্যা নীতি বাস্তবায়নের জন্য সামাজিক আইন রয়েছে। অর্থাৎ সপ্তম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ এই নীতিকে জনগণকে অবহিত করা, তাদের জন্য যে নীতি প্রণয়ন করা হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য, এটির ইতিবাচক নেতিবাচক দিক ইত্যাদি সম্পর্কে জনগণকে জানানো এবং তাদের সমর্থন আদায় করা। শিক্ষার্থী, এরপরে আমরা অষ্টম ধাপটি দেখতে পাচ্ছি নীতির অনুশীলন। চূড়ান্তভাবে প্রণীত নীতি বাস্তবে প্রয়োগ করতে হয়, অর্থাৎ অনুশীলন করতে হয়। সরকারের কার্যাবলী ও এজেন্সির কার্যাবলী নতুন নীতির দ্বারা নির্দেশিত হয়। এক্ষেত্রে ক্রমাগত পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে দেখতে হবে নীতির কোনো ত্রুটি আছে কিনা। পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে নীতি বাস্তবায়নের ফলাফল ধারাবাহিকভাবে মূল্যায়ন করে এর ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা করা হয়। নীতি বাস্তবায়নের কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তা দূর করে চূড়ান্ত অনুমোদনের জন্য, অর্থাৎ চূড়ান্তভাবে অনুমোদনের জন্য সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে নীতির অনুশীলন, আর এই পর্যায়ে যদি নীতির কোনো ত্রুটি থাকে তা বাস্তবায়নের জন্য আর কি কি কৌশল গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে ভাবা হয়। তাই জনগণ নীতি গ্রহণ করছে কিনা তা মূল্যায়নের জন্য নীতির বিশেষ প্রয়োজন, অর্থাৎ নীতির অনুশীলন বিশেষ প্রয়োজন। শিক্ষার্থীরা, এরপরে আমরা নবম ধাপটি দেখতে পাচ্ছি চূড়ান্ত নীতি প্রণয়ন। খসড়া নীতিতে যেসব ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে সেসব সীমাবদ্ধতা বা ত্রুটিসমূহ দূর করে সরকার একটি দেশের সামাজিক নীতি প্রণয়ন করে থাকেন। পরীক্ষার চূড়ান্ত নীতি খসড়া নীতির ব্যাপক সংশোধনের মাধ্যমে সরকার চূড়ান্ত নীতি প্রণয়ন করে থাকে। অর্থাৎ এই সকল ধাপগুলো পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোট 9টি ধাপগুলো আছে। এই 9টি ধাপের নবম পর্যায়ে আসে দেখছি যে চূড়ান্ত নীতি প্রণয়ন। তাহলে 8টি ধাপ পেরিয়ে যখন নবম পর্যায়ে আসে তখন নীতি চূড়ান্ত হয়। তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি যে নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ, নীতি প্রণয়নের সিদ্ধান্ত বা যৌক্তিকতা বিশ্লেষণ, কমিটি গঠন, সামাজিক জটিল অবস্থা বিশ্লেষণ, পরীক্ষামূলক খসড়া নীতি প্রণয়ন, পরীক্ষামূলক খসড়া নীতি চূড়ান্তভাবে প্রণয়ন, জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ, নীতির অনুশীলন এবং চূড়ান্ত নীতি প্রণয়ন। অর্থাৎ এই 9টি পর্যায়ে একটি নীতি প্রণীত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়গুলো আলোচিত হয়ে আছে, এখানেও আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই আলোচনার সাথে তোমাদের পাঠ্য বইয়ের বিষয়টি পড়ে নেবে।
তাহলে আশা করি তোমাদের কাছে নীতি প্রণয়নের ধাপ বা প্রক্রিয়া সহজ এবং সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে নীতি প্রণয়নের প্রক্রিয়া বা ধাপগুলো আলোচনা করলাম। সংক্ষেপে একটা কথা বলে দিই যে সামাজিক সমস্যাকে কেন্দ্র করে বা সামাজিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি বহুমুখী, জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় সামাজিক নীতি প্রণীত হয়। সামাজিক চাহিদাকে বিবেচনায় এনে জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে বাস্তবভিত্তিক ও কার্যকর সামাজিক নীতি প্রণয়নে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় অনুভূতি, সামাজিক প্রথা, উৎসব ও রীতিনীতি সহ প্রচলিত বিশ্বাস ও জনগণের প্রত্যাশার স্বীকৃতি দিয়ে বিশেষ কতগুলো ধাপের মাধ্যমে সামাজিক নীতি প্রণীত হয়। শিক্ষার্থীরা, আশা করছি সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া বা ধাপগুলো তোমরা অনুধাবন করতে পেরেছ। এরপরে যথারীতি তোমাদের জন্য মূল্যায়ন থাকছে। মূল্যায়নের প্রশ্ন হচ্ছে, সামাজিক নীতি প্রণয়নের ধাপগুলো বলো। আমি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে। শিক্ষার্থীরা, যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। সামাজিক নীতি প্রণয়নের ধাপগুলো উল্লেখ করো। আমি অনুরোধ করব তোমরা বাড়িতে থেকে তোমাদের খাতায় এই সামাজিক নীতি প্রণয়নের ধাপগুলো উল্লেখ করবে, তোমার মতামত সহকারে উল্লেখ করবে এবং আমাদের সমাজকর্ম ক্লাসে, কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে সমাজকর্ম ক্লাসে তোমার এই বাড়ির কাজটি উপস্থাপন করতে পারবে। সে পর্যন্ত আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আজকের ক্লাসটি তোমরা দেখেছ এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব এই সময় বিশেষভাবে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। বয়োজ্যেষ্ঠ বা শিশু, বৃদ্ধদের পাশাপাশি তোমার পাড়া প্রতিবেশীদের, বিশেষ করে যারা অসুস্থ, বিপন্ন এবং অভাবী মানুষ রয়েছে, তাদেরকে তোমার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। তাদেরকে অবদান করবে, তাদের স্বাস্থ্যবিধি মানতে সহায়তা করবে, সচেতন করবে। পাশাপাশি তুমি অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে, ভিড় বা জনসমাগম স্থানগুলো এড়িয়ে চলবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে, প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ।